দাগে আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা বন্ধে একমত রাজনৈতিক দলগুলো, এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার রোধ সম্ভব বললেন আলী রিয়াজ। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 আসামির অভিযোগ শুনানি শেষ। আদেশ 14 জুলাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালে 5 জনের মৃত্যুদণ্ড। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, জানালেন নাহিদ। নির্দেশনা পেলে নির্বাচনের সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী। এবং নির্বাচনের আগে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয় বলেন মির্জা ফখরুল। দলগুলোর মতামত নেয়া তাগিদ মঈন খানের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা দেয়া বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি মনে করে প্রধান বিচারপতিকে সংযুক্ত না করে বিভাগীয় হাইকোর্ট স্থাপন কাজে আসবে না। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মুনতাসির মামুনের প্রতিবেদন। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমা প্রদর্শনের ক্ষমতা অপব্যবহার হয়েছে অনেকবার। শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করার নজিরও আছে এ বিধানে। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় 9ম দিনের আলোচনার শুরুতেই উঠে আসে রাষ্ট্রপতির ক্ষমার বিধান। দলগুলো এতে মতামত দেয়। এই ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। এতে কি কি বিধান যুক্ত হতে পারে সে বিষয়ে অভিমত জানান বিভিন্ন দলের নেতারা। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি, এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। এখানে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সবাই যখন একমত হয়েছে যে সংবিধানে এই পরিবর্তনটা আনা যায় এইভাবে, এখানে এনসিসি তার প্রয়োজন নাই। নানা ধরনের অনাস্থা এবং বিচার বিভাগ, দেশের আইন, মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করেছে। রাষ্ট্রপতির ক্ষমতা অপব্যবহার রোধে এই সিদ্ধান্তে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি একমত হলেও বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে ভিন্নমত পোষণ করে দলটি। লোয়ার জুডিশিয়ারিতে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে থাকে, সেটা আমাদের একটা কমিটমেন্ট। এটা আমাদের 31 দফাতে বলা আছে যে আমরা অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত করতে চাই। বৈঠক শেষে জাতীয় স্বার্থে আন্তরিকতা প্রদর্শন করার রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধানের 49 অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল, রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করা হয়েছিল, সেটা বন্ধ হবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানী চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ হবে 14 জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ধার্য করেন। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর চানখারপুল, যেখানে পুলিশের ছোড়া গুলিতে মারা যান 6 জন। সংগঠিত ওই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনে প্রসিকিউশন। তবে সেই দায় অস্বীকার করে অভিযোগ থেকে খালাস চান আসামিদের আইনজীবীরা। যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সে কমান্ডটা পালন করেছে। এডিসি আখতারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন এবং তিনি সেখানে কাউকে কোনো অর্ডার করেননি যে এটা গুলি করতে হবে বা কাউকে উনি বলেন। উনি পুলিশের একজন কনস্টেবল, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন।
সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। তবে শুনানিতে আসামি পক্ষের অভিযোগের জবাব দেয় রাষ্ট্রপক্ষ। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন, অর্থাৎ যেই দিন উস্কানির মাধ্যমে এই আন্দোলনটা সূত্রপাত হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় জুলাই গণহত্যা ইস্যুতে ট্রাইব্যুনালে দায়ের হওয়া 27টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার অভিযোগ গঠন হতে পারে 14 জুলাই। আমরা বিশ্বাস করি যে চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সেই নিবেদন 8 বছর আগে শত্রুতার জেরে শরীয়তপুরের পালং উপজেলায় দেলোয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য 12 আসামি খালাস পেয়েছেন। বৃহস্পতিবার এ রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক মোহাম্মদ হালিমুল্লাহ চৌধুরী। মামলার অভিযোগে জানা যায় 2017 সালে 12 জুলাই স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে শত্রুতার জেরে 31 ব্যক্তি দেলোয়ারের অটোরিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন। ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ও মিনহাজুল আরিফিন ওরফে ভাগ্নে রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। এছাড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার M.A. কাইয়ুম সহ 4 জন বেকসুর খালাস পান। মামলার অভিযোগ থেকে জানা যায় 2015 সালের 28 সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান গভর্নর হাউস এলাকার ফুটপাতে তাবেলা সিজারকে গুলি করে দুর্বৃত্তরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জুলাই সনদ বাস্তবায়ন ও জরুরি সংস্কার ছাড়া জাতীয় নাগরিক পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্টের পুনরুত্থান রোধে লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখার আহ্বানও জানান এই এনসিপি নেতা। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এখনো লুকায় আছে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ রুবেলের বাবা আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সেই আগুন কোনোদিন নিভবে না। নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। দুপুরে বনানীর সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি। যে কোনো অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সবসময় সোচ্চার বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম। নির্বাচন নিয়ে আসলে অনেক মতামত বা তথ্য আমরা দিয়েছি, বাট ফ্যাক্ট ইজ আমরা এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাইনি। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের যাতে করে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছি। নির্বাচনের আগে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না মন্তব্য করে নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় নীতিমালা প্রণয়নের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের তাগিদ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের
পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম নীতিমালা করা ঠিক হবে না। নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, নীতিমালায় পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে। খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্তাবলী, কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে রাজনৈতিক পথ অতিক্রম করছে বিএনপি। জাতীয় পর্যায়ে টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। আমরা যে লক্ষ্যে এতগুলো প্রাণ গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, টেলিকম নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার মতবিনিময় করেনি। নির্বাচনের আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ 11 মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি। এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা, এটা আমরা সঠিক মনে করি না। মানুষের সঙ্গে আলোচনা করা, এটা কনসালটেটিভ প্রসেসটা তাদের এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনুপস্থিত। অংশগ্রহণমূলক আলোচনার পর নীতিমালাটি চূড়ান্ত করার আহ্বান জানায় বিএনপি। বাস্তবতা হচ্ছে এই হাইটেক কিন্তু একদম নিম্ন স্তরে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 20 থেকে 29 জুন পর্যন্ত 10 দিনে দেশে 24টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার অর্ধেকেরই শিকার শিশু। এমন তথ্য দিয়ে নারী শিশু নির্যাতন দেশে মহামারীতে রূপ নিয়েছে বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা রোধে উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে উল্লেখ করে এরই মধ্যে এর কাঠামো চূড়ান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। 20 জুন থেকে 29 জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের শিশুদেরকে এবং মেয়েদেরকে সহিংসতা মুক্ত করা এবং নিরাপদে রাখা। আর দ্বিতীয় কাজ হচ্ছে এদেরকে লালন করা, যাতে করে এরা একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে। নারী ও শিশু মন্ত্রণালয় এই গোটা বছরটা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটা বড় রকমের রেজিস্ট্যান্স তৈরি করার কাজটা করছে। কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে 3 জনকে হত্যার নেপথ্যে মাদক ব্যবসা বলে জানা গেছে। সকালে উপজেলার বাংড়া বাজার থানার করইবাড়ি গ্রামে স্থানীয় জনতার পিটুনিতে একই পরিবারের 3 জন নিহত হয়। স্থানীয়দের অভিযোগ, রুবির বিরুদ্ধে 82টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার পরিবার মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, নিহতদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। সেই ক্ষোভ থেকেই উত্তেজিত জনতা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মেসে কেনা দেয় না, তাই ব্যবসায়ীরা আর ধরে কেউ কোনা ওই নারীকে মামলা দিব। আর এই স্টেশন আইলে তার ছেলে একটা আতিল্লাহানে জীবিতটা টাকা বাড়ির ভিতরে মারধর করে টাকা আদায় করে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 358 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট 45 জনের মৃত্যু হলো। এ সময় মোট আক্রান্ত হয়েছে 11,456 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর মধ্যে 59.1% পুরুষ ও 40.9% নারী। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরো থাকছে।
দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। আগামী 5 জুলাই রাজধানী গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে এ সামিটের আয়োজন করা হবে। সওয়াব, মুসলিম এইড, কৃষিবিদ গ্রুপ সহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এর সম্মেলন অনুষ্ঠিত হবে। সামিটে মুসলিম বিশ্বের প্রায় 15টি দেশের অর্ধশত প্রতিনিধি অংশ নেবেন। সরকারের পক্ষ থেকে উপদেষ্টা ফাউজুল কবির খান ও রিজওয়ানা হাসান সামিটে উপস্থিত থাকবেন। জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এই 3টি বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা এবং নেতৃত্বের দিগন্ত উন্মোচন করা হবে এই সামিটের মূল লক্ষ্য। সামিটে মুসলিম বিশ্বের 15টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি সরাসরি অংশগ্রহণ করবেন, যারা সামাজিক ব্যবসা, এনজিও নেতৃত্ব, নীতি নির্ধারণ, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ও পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নেতৃত্ব দিয়ে আসছেন। পবিত্র আশুরার তাজিয়া মিছিল কেন্দ্র করে কোনো হামলার ঝুঁকি না থাকলেও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। আর তাজিয়া ও সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ ঘিরে সবাইকে পুলিশি নির্দেশনা অনুসরণের আহ্বান জানালেন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। সকালে হোসাইনি দালানে নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের তীর্থস্থান পুরনো ঢাকার হোসাইনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিল ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মহড়ায় অংশ নেয় ডিএমপির বিভিন্ন ইউনিট। পরে এ লক্ষ্যে রাজধানী জুড়ে নেয়া নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। ঢাকা মহানগরের হোসেনি দালান, ইমামবাড়া, বড়কাটরা, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারি ক্যাম্প সহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হয়, সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম ও অপারেশন মোহাম্মদ নজরুল ইসলাম শিয়া সম্প্রদায়ের প্রধান এই আয়োজন ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নজরদারির মধ্যে রাখার কথা জানান। প্রতি বছরের নেই বাংলাদেশে এটা পালন হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কভার্ড ওভার্ড বোথ আছে, ইউনিফর্ম পুলিশ আছে, পাশাপাশি আমাদের প্লেন ক্লথে থাকবে। আমরা এটা ওয়াকিফহাল আছি, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আছে। তাজিয়া মিছিলের পাশাপাশি একই দিন সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ থাকায় সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধও জানান এই পুলিশ কর্মকর্তা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপ জুড়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। তুরস্ক ও ফ্রান্সের পর এবার ইউরোপের দক্ষিণে অবস্থিত গ্রিসও রেহাই পায়নি দাবানলের প্রকোপ থেকে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে বনভূমি পুড়ে গেছে এবং বাড়িঘর হুমকির মুখে পড়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে ইতোমধ্যে প্রায় 3000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন অন্তত 155 জন দমকল কর্মী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা বন্ধে একমত রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার রোধ সম্ভব বললেন আলী রিয়াজ। চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় 8 আসামির অভিযোগ শুনানি শেষ। আদেশ 14 জুলাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালে 5 জনের মৃত্যুদণ্ড। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, জানালেন নাহিদ। নির্দেশনা পেলে নির্বাচনের সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী। এবং নির্বাচনের আগে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয় বললেন মির্জা ফখরুল। দলগুলোর মতামত নেয়ার তাগিদ মঈন খানের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।